ইউক্রেনে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর কেটে গেছে 3 বছর, কিন্তু তার থামার কোনো লক্ষণ নেই। বরং এই যুদ্ধ যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রতিদিনই একটু একটু করে ইউক্রেনে নিজেদের অবস্থান শক্ত করছে রুশ সেনারা। এতে লক্ষ্যটা স্পষ্ট, কোনো নির্দিষ্ট অঞ্চল নয়, বরং পুরো ইউক্রেনের দখল নিতে চায় মস্কো। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথায়ও মিলছে সেই আভাস। এ অবস্থায় জোরালো হয়ে উঠছে একটি প্রশ্ন: ইউক্রেনের হাতে কি খেলার মতো কোনো কার্ড অবশিষ্ট নেই? চলুন সেসবের খুঁটিনাটি জেনে আসা যাক এই প্রতিবেদনে। সঙ্গে আছি আমি রুকাইয়া জাহির। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে যখন দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প, তখন অনেকেই ইউক্রেনের রাতারাতি যুদ্ধের শেষ দেখে ফেলেছিলেন। কারণ ট্রাম্প 24 ঘন্টার মধ্যে কিয়েভে যুদ্ধ থামিয়ে দেবেন বলে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হলো এখনো চলছে এই যুদ্ধ। আর গত 5 মাসে এর জন্য রাশিয়াকে চোখে পড়ার মতো তেমন চাপও প্রয়োগ করেননি ট্রাম্প। বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিজ কার্যালয়ে ডেকে এনে একরকম গালমন্দ করেছেন। এই যুদ্ধে রাশিয়াকে হারানোর মতো জেলেনস্কির কাছে কোনো কার্ড নেই বলে দোষারোপ করেছেন। সেই সঙ্গে অভিযোগ করেছেন জেলেনস্কি তার দেশের লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন। ওভাল অফিসের সেই মিটিংয়ে ট্রাম্পের চেয়েও এককাঠি সরেস দেখা গিয়েছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও। তার দাবি, মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেন ও তার বিদেশি মিত্রদের কখনো জয়ের পথ খোলা ছিল না। ওয়াশিংটনের সহায়তা বন্ধ হলে ইউক্রেনের অনিবার্য পরাজয় হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন জেলেনস্কিকে হেয় করে কথা বলছেন, তখন পুতিনের দৃষ্টিভঙ্গি নিয়ে ধারণা দিয়েছেন সাবেক সিআইএ বিশ্লেষক পিটার শোডার। তার ভাষ্য, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের অংশ হোক তা কোনোভাবেই চান না পুতিন। আর এই লক্ষ্য অর্জনে তিনি সর্বস্ব বিনিয়োগ করেছেন। ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার ভাষ্য, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার ব্যাপারে খুব একটা আগ্রহ নেই রাশিয়ার। ক্রেমলিন তার সার্বভৌমত্ব রক্ষায় আত্মসমর্পণ করবে না। অন্যদিকে মস্কো ইউক্রেনের আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো কিছুই মেনে নেবে না। গত 3.5 বছরে ইউরোপ ও যুক্তরাষ্ট্র যে সহায়তা দিয়েছে তা যথেষ্ট নয় বলা হলেও এই যুদ্ধে দারুণ সাফল্য দেখিয়েছে কিয়েভ। 2022 সালের মার্চে রাশিয়ার প্রাথমিক ধাক্কা ভালোভাবেই প্রতিহত করে তারা। একই বছরের শেষ দিকে আধুনিক বর্ম বা বিমান কভারের সুবিধা ছাড়াই খার্কিভ অঞ্চলের প্রায় 1000 বর্গমাইল এলাকা রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করে জেলেনস্কির সৈন্যরা। সবশেষ মাত্র কয়েক সপ্তাহ আগে অপারেশন স্পাইডার ওয়েব পরিচালনা করে ড্রোনের মাধ্যমে হঠাৎ আক্রমণ চালিয়ে দূরপাল্লার রুশ বিমান চলাচলের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে তারা। জনবল সংকট এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতা। পুতিনের তুলনায় জেলেনস্কির সৈন্য সংখ্যা খুবই সীমিত। এছাড়া সামরিক সক্ষমতাতেও পিছিয়ে কিয়েভ। রাশিয়ার রয়েছে সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। অন্যদিকে ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে সেই রকমই সামরিক সহায়তা পায়নি দীর্ঘ অপেক্ষার পরও। অবশেষে যখন এর কিছুটা হাতে পায় ইউক্রেন, তখন যুক্তরাষ্ট্র তাদের জানায় ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে সেগুলি ব্যবহার করতে পারবে না যতক্ষণ না যুক্তরাষ্ট্র যুদ্ধের নিয়ম শিথিল করে। অর্থাৎ অস্ত্র পেলেও সেগুলো ব্যবহারের অধিকার কিয়েভের নেই। রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে পশ্চিমারা যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছিল সেগুলোও অনেকটা লোক দেখানো। যুদ্ধের প্রথম দিকে এই নিষেধাজ্ঞাকে শক্তিশালী ধাক্কা হিসেবে দেখা হলেও পরে দেখা যায় এর প্রভাব খুব একটা পড়েনি রুশ অর্থনীতিতে। 2023 ও 24 সালেও দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন প্রভাবশালী আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফট থেকে 7টি রাশিয়ান ব্যাংককে সরিয়ে দিলেও তার ধাক্কা টের পায়নি মস্কো। কেননা এর বাইরেও তাদের শত শত ব্যাংক ছিল, আর রপ্তানি বাধার সঙ্গেও ততদিনে মানিয়ে নিয়েছিল রাশিয়া। ফলে পুতিনের কৌশলের কাছে মার খায় পশ্চিমারা। সার্বভৌমত্ব রক্ষা, ন্যাটো এবং ইইউ সদস্যপদ অর্জনের জন্য প্রতিনিয়ত লড়তে হচ্ছে ইউক্রেনকে। আর এই লড়াইয়ে জিততে পশ্চিমা কৌশলে মৌলিক পরিবর্তন প্রয়োজন। এক্ষেত্রে মূল চাবিকাঠি হলো পশ্চিমাদের এখতিয়ারে থাকা প্রায় $300 বিলিয়ন রুশ সম্পদ জব্দ করা, আর এই সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষায় ব্যবহারের সুযোগ করে দেওয়া। এর মাধ্যমে ইউক্রেন নিজেরা ড্রোন সেক্টরে উন্নতি করতে পারে। এছাড়া এই অর্থ দিয়ে তারা যেন
ইউক্রেন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অস্ত্র কিনতে পারে এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত করতে পারে। আর অর্থের বাকি অংশ শক্তি উৎপাদন এবং বৈদ্যুতিক সাবস্টেশনের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা এবং মানবিক প্রয়োজনে কাজে লাগাতে পারে। ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাশিয়ার অর্থনীতি এখনো ভঙ্গুর। গত 2 বছর দেশটির জিডিপি বৃদ্ধি পেলেও 20% সুদের হার, প্রায় 9% ক্রমাগত মুদ্রাস্ফীতি পশ্চিমাদের জন্য বড় সুযোগ। হিসাব বলছে ইউরোপ এখনো প্রায় $23.5 বিলিয়ন মূল্যের তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি করে রাশিয়ার কাছ থেকে। ইউরোপ চাইলে এই আমদানি বন্ধ করে মস্কোর জ্বালানি আয়ে ধাক্কা দিতে পারে। এতে নিশ্চিতভাবেই হ্রাস পাবে দেশটির বৈদেশিক মুদ্রা প্রবাহ। এছাড়া পশ্চিমারা রাশিয়ান তেল গ্যাসের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা কিংবা উচ্চ শুল্ক আরোপ করতে পারে। এক্ষেত্রে তৃতীয় পক্ষগুলোকেও তা পালনে বাধ্য করতে পারে। একই সঙ্গে সুইফটে থাকা রাশিয়ার সব ব্যাংকগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনতে পারে। আর এসবের মাধ্যমেই কেবল রাশিয়াকে এই যুদ্ধ বন্ধে বাধ্য করা যেতে পারে। তবে এসব গত 3.5 বছরেও না হওয়া, এমনটা আদৌ হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে পশ্চিমারা যখন কিয়েভকে সমর্থন দিচ্ছে, তখন মস্কোর পাশে দাঁড়িয়েছে বেইজিং। শুধু চীন নয়, উত্তর কোরিয়া ও ইরানও দেশটিকে সহায়তা করেছে। ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে, আর উত্তর কোরিয়া মস্কোকে সৈন্য ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে। আর রাশিয়ার দ্বৈত ব্যবহার প্রযুক্তির প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করছে বেইজিং। মস্কোর আমদানি করা মাইক্রো ইলেকট্রনিক্সের 90%-এরও বেশি চীনা পণ্য। কাজেই যদি যুদ্ধ বন্ধ করতে হয়, তাহলে ইউরোপকে স্পষ্ট করে বলতে হবে ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধের জন্য চীনের সমর্থন ও স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক একসঙ্গে চলতে পারে না। তবে বিশ্লেষকদের মতে ইউক্রেনে আধিপত্য বিস্তারের পুতিনের উচ্চাকাঙ্ক্ষা কখনোই কমার সম্ভাবনা নেই, এমনকি রাশিয়ার প্রাণহানির সংখ্যা 10 লাখের কাছাকাছি পৌঁছালেও। তাই যুদ্ধের ময়দানে পুতিনকে মোকাবিলা না করে পশ্চিমাদের হাতে থাকা শেষ ট্রাম্প কার্ড হিসেবে মস্কোর উপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে তারা। এই পদক্ষেপ হয়তো পুতিনকে ভাবতে বাধ্য করবে।